বায়োইডে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে এইচএস এর সেমিস্টার করে কিছু লাস্ট মিনিট সাজেশন থাকছে এই ভিডিওতে, সো স্টিক টু দ্যাট। সমস্ত কোয়েশ্চেন তোমরা অলরেডি পড়েছো, অনাক্রমতা, এনভায়রনমেন্ট, রিকম্বিনেন্ট ডিএনএ এবং আরো অনেক কিছু। এবং যেসব কোয়েশ্চেন আছে সেই সব কোয়েশ্চেনের পরেও কিছু লাস্ট মিনিট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে যেগুলো আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো সেই কতগুলো কোয়েশ্চেন আমি রেডি করেছি শুধু তোমাদের জন্য। এগুলো পর্ষদ, এবিটিএ ও অন্যান্য কিছু সহায়িকা আর পাঠ্য বই থেকে নিয়ে কম্বাইন করে করা এবং কিছু হায়ার বুকস থেকেও নেওয়া। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। প্রথম কোশ্চেন, প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ অনাক্রমতা থেকে। প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ এবং গৌণ লিম্ফয়েড অঙ্গ। গৌণ লিম্ফয়েড অঙ্গ এই দুটো জিনিস অনাক্রমতা থেকে আসার চান্সেস হাই। প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ কি আর গৌণ লিম্ফয়েড অঙ্গ কি, কাকে বলে, এবং সেই সব অঙ্গগুলোতে কি কি কোষ তৈরি হয় সেগুলো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রাথমিক লিম্ফয়েড অঙ্গগুলি হলো যেমন অস্থিমজ্জা, থাইমাস গ্রন্থি, এগুলি লিম্ফোসাইট তৈরি করে, অর্থাৎ বি কোষ আর টি কোষ, যেগুলো অনাক্রমতার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও এগুলি বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট এখানে তৈরি হয়, পরিপক্ক হয়। তারপরে আসছে গৌণ লিম্ফয়েড অঙ্গ। গৌণ লিম্ফয়েড অঙ্গ যেমন লিফ নোড, স্প্লিন, পায়াস প্যাচ। পরিপক্ক লিম্ফোসাইটগুলো অ্যান্টিজেনের সাথে মিলিত হয়ে ইমিউন প্রতিক্রিয়া শুরু করে। এগুলো জন্মের সময় ছোট কিন্তু বয়সের সাথে বৃদ্ধি পায়। তো এই কাকে বলে এবং এতে কি কি অঙ্গ তৈরি হয়, কি কি কোষ তৈরি হয় সেগুলো জানা খুব দরকার। তারপর আসছে প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ আর গৌণ লিম্ফয়েডের পার্থক্য। উদাহরণ, কোন কোন অঙ্গ আছে, তাদের প্রধান কাজ। প্রাথমিক লিম্ফয়েড অঙ্গের প্রধান কাজ হলো লিম্ফোসাইট উৎপাদন ও পরিপক্কতা। গৌণ লিম্ফয়েড অঙ্গের কাজ হলো ইমিউন প্রতিক্রিয়া ও অ্যান্টিজেন সংগ্রাম। নেক্সট আসছে ম্যাল্ট। ম্যাল্ট কি? মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, অর্থাৎ শ্লেষ্মা আবরণযুক্ত অঙ্গের সাথে যুক্ত লিম্ফয়েড কিছু টিস্যু। ম্যাল্ট হলো শ্লেষ্মকলা সংযুক্ত লিম্ফয়েড টিস্যু যা হজমনালী, শ্বাসনালী, আমাদের মূত্রনালী, এগুলোতে ছোট ছোট সমষ্টি গঠন করে। এগুলি অ্যান্টিজেন শনাক্ত করে ইমিউন প্রতিক্রিয়া শুরু করে। এই পায়াস প্যাচ এবং অ্যাপেন্ডিস এগুলো খুবই ইম্পর্টেন্ট। এর সাথে হয়তো কোশ্চেন আসতে পারে, পায়াস প্যাচ কোন কোষের সমষ্টি, বা ম্যাল্টের সাথে কি দেখা যায়, পায়াস প্যাচ কোথায় দেখা যায়, এই ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে। তারপর আসছে মনোক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল অ্যান্টিবডি হলো একই ধরনের আইডেন্টিক্যাল অ্যান্টিবডি যা তৈরি হয় একটি নির্দিষ্ট লিম্ফোসাইটের ক্লোন থেকে। এগুলি অত্যন্ত সুনির্দিষ্ট জীবাণুর একটি নির্দিষ্ট অংশকে টার্গেট করে। ল্যাবরেটরিতে তৈরি করা হয়, ডায়াগনোসিস ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। যেমন ক্যান্সার থেরাপির সাথে কোভিড-19 চিকিৎসাতেও এটি ব্যবহৃত হয়েছে। পলিক্লোনাল অ্যান্টিবডি। নেক্সট, পলিক্লোনাল অ্যান্টিবডি কি? এটি বি কোষ থেকে তৈরি হয় অ্যান্টিবডির একটি মিশ্রণ। যখন শরীর কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় তখন শরীর প্রাকৃতিকভাবে এই ধরনের অ্যান্টিবডি তৈরি করে। এদের লক্ষ্য কি? জীবাণুর বিভিন্ন অংশকে একসাথে আক্রমণ করতে পারে, অর্থাৎ এটা একটি নির্দিষ্ট প্রোটিনের একাধিক জায়গায় গিয়ে যুক্ত হতে পারে। এরা দ্রুত ইমিউন প্রতিক্রিয়া দেয়। এগুলো ল্যাব টেস্টে ব্যবহৃত অ্যান্টিসিরাম বা সাপে কামড়ানোর প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট, এবার হচ্ছে ইমিউনোগ্লোবিন অর্থাৎ অ্যান্টিবডির পার্থক্য, আইজিএ আর আইজিএম। আইজিএ আর আইজিএম এর পার্থক্য। ইমিউনোগ্লোবিন এ আর ইমিউনোগ্লোবিন এম। সাধারণত এটার গঠন ডাইমার আর এটা পেন্টামার। কোথায় থাকে? কোলোস্ট্রাম। কোলোস্ট্রাম অর্থাৎ মায়ের মাতৃদুগ্ধে থাকে, মিউকাসে থাকে। আর আইজিএম কোথা থেকে? রক্তে। তারপর আসছে প্রধান কাজ। ইমিউনোগ্লোবিন এর কাজ হলো মিউকোসাল পৃষ্ঠে সংক্রমণ প্রতিরোধ,
আর IgM এর কাজ হলো সংক্রমণের প্রথম ধাপে কাজ করে। এটা প্রাইমারি রেসপন্সের প্রথম তৈরি হয়, আর IgA সেকেন্ডারি রেসপন্সে গুরুত্বপূর্ণ। নেক্সট আসছে প্যাসিভ ইমিউনাইজেশন। প্যাসিভ ইমিউনাইজেশন কি? প্যাসিভ ইমিউনাইজেশন হলো এমন এক ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেখানে শরীর আগে থেকে তৈরি অ্যান্টিবডি সরাসরি প্রবেশ করানো হয়। এতে শরীর নিজে অ্যান্টিবডি তৈরি করে না। অর্থাৎ এটা কি জন্য কাজ করা হয়? কি কি ক্ষেত্রে? টিটেনাস, রেবিস, ডিপথেরিয়া এইসবের অ্যান্টিটক্সিনে অ্যান্টিসিরামে কাজ করে, স্নেক ভেনাম অ্যান্টিসিরামে কাজ করে। শিশুকে যে দেয় প্লাসেন্টার মাধ্যমে দেয়। এছাড়া এটা কি কাজ? তাৎক্ষণিক সুরক্ষা দেওয়া, দীর্ঘস্থায়ী নয়, মেমোরি সেল তৈরি হয় না, কিন্তু জরুরি অবস্থায় এটি খুব কার্যকর। তারপর আসছে ড্রাগস থেকে উইথড্রল সিনড্রোম, প্রত্যাহার উপসর্গ। উইথড্রল সিনড্রোম হলো উইথড্রল সিমটমস হলো যখন কেউ নিয়মিত ব্যবহার করা কোনো পদার্থ যেমন মাদক, অ্যালকোহল, ওষুধ হঠাৎ বন্ধ করে দেয়, তখন শরীর দেখায় এমন শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া যা অসুবিধাজনক বা বিপজ্জনক হতে পারে। যেমন উপসর্গ হতে পারে হাত পা কাঁপা, মাথা ঘোরা, বমি ভাব, রক্তচাপ বৃদ্ধি, তার উদ্বেগ, অতিরিক্ত চিৎকার, রাগ, কম্পন, দুর্বলতা ইত্যাদি। নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রাফট রিজেকশন। হোয়াট ইজ গ্রাফট রিজেকশন? গ্রাফট রিজেকশন হলো এমন একটি প্রতিক্রিয়া যেখানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বাইরে থেকে বসানো কোনো অঙ্গ বা টিস্যুকে শত্রু মনে করে আক্রমণ করে এবং তাকে ধ্বংস করার চেষ্টা করে। অর্থাৎ বাইরে থেকে কোনো প্যাথোজেন যদি শরীরে ঢোকে, তাহলে শরীর তাকে আগে শত্রু মনে করবে এবং তাকে ধ্বংস করার চেষ্টা করবে। এটি হলো গ্রাফট রিজেকশন। এটি কেন হয়? আমাদের কোষে থাকা MHC, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, বা মানুষের ক্ষেত্রে বলা হয় HLA, এটি একটি পরিচয় পত্রের মতো কাজ করে। অর্থাৎ দাতা এবং রোহিতা HLA যদি না মেলে, তবে শরীরের T লিম্ফোসাইট আর B লিম্ফোসাইট, যেগুলো অনাক্রমতার জন্য প্রধানভাবে দায়ী, এই নতুন অঙ্গটিকে ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো ক্ষতিকর মনে করে তাকে অ্যান্টিবডি বা সাইটোকাইন্স দিয়ে আক্রমণ করে। এর প্রতিকার করার জন্য প্রথমে আমাদের HLA ম্যাচিং করানো হয় দাতা এবং রোহিতার সাথে, এবং ওষুধ দেওয়া হয় যাতে এটি এই অনাক্রমতা, শরীর যে গ্রাফট রিজেকশনটা করছে সেটা যাতে এত প্রবল না হয়। এগুলো কখন করা হয়? যখন কোনো অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে, সাধারণত তখন করা হয়ে থাকে। নেক্সট হলো রিকম্বিনেন্ট ডিএনএ বা rDNA। রিকম্বিনেন্ট ডিএনএ আরো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। রিকম্বিনেন্ট ডিএনএ এর প্রত্যেকটা ধাপ খুব ইম্পর্টেন্ট। এগুলি ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিকম্বিনেন্ট ডিএনএ এর প্রতিটা ধাপ বিস্তারে আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তারপর আসছে cDNA ধাপ। cDNA বা কমপ্লিমেন্টারি ডিএনএ। কমপ্লিমেন্টারি ডিএনএ প্রথমে mRNA থেকে হয় এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক এখানে ব্যবহৃত হয়। রিকম্বিনেন্ট ডিএনএতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যবহৃত হয়, কিন্তু cDNA-তে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক ব্যবহার করা হয়। এই বেসিক ডিফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসছে সার্দান ব্লটিং পদ্ধতিতে অ্যাগ্রোস জেল ব্যবহার করা হয়। কেন? ইলেকট্রোপোরেসিসে বায়োএড একটি বায়োলজি সম্পর্কিত চ্যানেল, যেখানে জীববিদ্যার সমস্ত ক্লাসের, সমস্ত বোর্ডের সব ধরনের টপিক খুব জটিল থেকে সহজভাবে বোঝানো হয়। আমাদের চ্যানেলে প্রতি সোমবার ও শুক্রবার ভিডিও আসে। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জেলটা কেন ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে ব্যবহার করা হয়? কি কারণ থাকতে পারে? ডিএনএ আলাদা করার জন্য, বড় ছিদ্র, সহজ ও নিরাপদ। অর্থাৎ ডিএনএ আলাদা করার জন্য অ্যাগ্রোস জেল বড় আকারের ডিএনএ ফ্র্যাগমেন্ট আলাদা করতে খুব কার্যকর। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা এই ডিএনএ টুকরোগুলোকে আকার অনুযায়ী আলাদা করতে অ্যাগ্রোস জেল ভালোভাবে কাজ করে। বড় ছিদ্র। অ্যাগ্রোস জেলের
পোর্সগুলো অনেক বড় হয়, তার জন্য ডিএনএ অণু সহজেই যাওয়া আসা করতে পারে। সহজ ও নিরাপদ। এই জেল তৈরি করা সহজ, কম বিষাক্ত এবং বড় ডিএনএ ফ্র্যাগমেন্টের জন্য বেশি উপযোগী, অর্থাৎ ট্রান্সফার খুব সহজেই হয় বলে এই জেল ইলেকট্রোপোরেসিসে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে এলিসা টেস্টের গুরুত্ব। এলিসা টেস্ট কি? এলিসা টেস্ট গুরুত্ব হয়তো নাও আসতে পারে, কিন্তু এলিসা টেস্ট কি বা এর পুরো নাম আসার চান্স খুব হাই। এনজাইম লিঙ্ক ইমিউনোসরভেন্ট অ্যাসে এর পুরো নাম। এলিসা টেস্টটা বর্তমানে কি পরীক্ষায় ব্যবহার করা হয়ে থাকে? এইচআইভি, হেপাটাইটিস বি অ্যান্ড সি, কোভিড-19, ডেঙ্গু ইত্যাদি রোগ নির্ণয়ে এলিসা টেস্ট ব্যবহার করা হয়ে থাকে। এলিসা টেস্ট অত্যন্ত সংবেদনশীল এবং নির্ভরযোগ্য পরীক্ষা পদ্ধতি, যা রক্ত ও অন্যান্য দেহতলের নির্দিষ্ট অ্যান্টিজেন বা অ্যান্টিবডিকে শনাক্ত করতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে স্পিসিস এরিয়া রিলেশনশিপ, অর্থাৎ প্রজাতি এলাকা সম্পর্ক। বিভিন্ন ধরনের ট্যাক্সের জন্য নির্ধারিত এলাকার সাপেক্ষে যখন প্রজাতির সমৃদ্ধি প্লট করা হয়, তখন গ্রাফের প্রকৃতি কিরূপ হয় এবং প্রজাতির সমৃদ্ধি ও এলাকার জন্য গ্রাফিক্যাল সম্পর্ক বর্ণনা করো এবং নির্দেশিত কার্ভের ঢাল কখন খাড়া হয়। অর্থাৎ রিলেশনশিপ আগে কি, স্পিসিস এরিয়া রিলেশনশিপটা কি সেটা জানা দরকার। ইকোলজিক্যাল একটি গুরুত্বপূর্ণ ধারণা যা বিজ্ঞানী আলেকজান্ডার ফন হামবোল্ট প্রথম লক্ষ্য করেছিলেন। এটি মূলতভাবে ব্যাখ্যা করা হয় একটি নির্দিষ্ট এলাকার আয়তন যদি বাড়ে, সেখানে প্রজাতির সংখ্যা কিভাবে পরিবর্তিত হয়। আমরা গ্রাফের যদি এই অংশটাকে দেখি, এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে এরিয়া। এইবার যদি কার্ভটা প্রথমে আস্তে আস্তে উপরে উঠতে থাকে, অর্থাৎ তখন প্রজাতির সংখ্যা এরিয়া অনুযায়ী প্রজাতির সংখ্যা বাড়ছে এবং উঠতে উঠতে দেখা যাবে এই গ্রাফটা এরকম উঠে আবার কিছুটা নেমে গেছে, অর্থাৎ প্রজাতির সংখ্যা এখন অত বেশি আর বাড়ছে না বেড়ে প্রজাতিটা স্টেবল পজিশনে আছে। স্টেবল পজিশনে এসে এক জায়গায় সেই মাত্রাটা ধারণ করে আছে। এটা যদি আমরা লগ আকারে প্রকাশ করি, তাহলে দেখা যাবে ঢালটা পুরো খারাপ। এটাকে জেড বলা হচ্ছে, জেড ধরা হচ্ছে। যদি আমি জেড ধরি, তখন সেটা সোজা বা সরল রেখায় পরিণত হয়। এই গ্রাফ থেকে কি বুঝি? এলাকা সামান্য বাড়লে প্রজাতির সংখ্যা খুব দ্রুত বাড়ে। একটি নির্দিষ্ট সীমার পর এলাকা অনেক বাড়লেও প্রজাতির সংখ্যা আর তেমন বাড়ে না, রেখাটি ধীরে ধীরে সমান্তরাল হয়ে আসে। যদি এই রেখাটি খুব খাড়া হয়, তাহলে বুঝতে হবে এই এলাকা বাড়ার সাথে সাথে প্রজাতির সংখ্যা অনেক বেশি হারে বাড়ছে, যা কোনো মহাদেশের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ কোনো মহাদেশের সৃষ্টি হচ্ছে, এই ক্ষেত্রে এইরকম রেখা দেখা যায়। এই জেড এর গুরুত্ব অনেক বেশি, কারণ এই জেড এর গুরুত্ব দ্বারা ইকোলজিস্টরা বোঝেন যে 0.1 থেকে 0.2 এর মধ্যে যদি থাকে, তাহলে এলাকা যাই হোক না কেন, কিন্তু যদি এই মাপের যদি হেরফের হয়, তখন দেখতে হবে যে সেই জায়গাকার প্রজাতির খুব প্রচন্ড হারে বিলুপ্তি বা ধ্বংস হতে পারে বা হচ্ছে। নেক্সট হচ্ছে পায়োনিয়ার প্রজাতি। পায়োনিয়ার প্রজাতি কি? যেসব জীব কোনো নতুন বা অনুর্বর স্থানে, যেমন খালি পাথর, আগ্নেয়গিরি, লাভা, বালুময় ভূমি, এরকম জায়গায় প্রথম বসতি স্থাপন হচ্ছে। যখন আগে কোনো বসতি ছিল না, প্রথম বসতি স্থাপন হচ্ছে, তখন পরিবেশকে ধীরে ধীরে অন্যান্য জীবের বসবাসের উপযোগী করে তোলার জন্য যে প্রজাতিগুলো তৈরি হয় তাদের বলা হয় পায়োনিয়ার প্রজাতি। এদের বৈশিষ্ট্য কি? চরম পরিবেশে বেঁচে থাকতে পারে, পুষ্টি কম থাকলেও বৃদ্ধি পায়, দ্রুত বংশবৃদ্ধি করতে পারে, পরিবেশের জৈব পদার্থ যোগ করে এরা মাটি তৈরি করতে সাহায্য করে। যেমন লাইকেন, খালি পাথরে প্রথম জন্মায়, শ্যাওলা, শৈবাল, ঘাস জাতীয় উদ্ভিদ, এদের মৃত্যু ঘটে, এরা মাটি তৈরি করতে প্রথম উদ্যোগ নেয়। আরেকটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে স্যাক্রেড গ্রোভ বা পবিত্র বনভূমি। এটি কি? এমন একটি জায়গা, ছোট বনভূমি বা গাছপালায় ঘেরা এলাকা, যা স্থানীয় মানুষ ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের কারণে পবিত্র বলে মনে করে এবং সংরক্ষণ করে। তাদেরই বলা হয় স্যাক্রেড গ্রোভ। বৈশিষ্ট্য কি? গাছ কাটা বা শিকার করা সাধারণত নিষিদ্ধ। এইসব জায়গায় প্রাকৃতিকভাবে সংরক্ষিত হওয়া জীববৈচিত্র্য সমৃদ্ধ হয়। যেমন ভারতের কিছু উদাহরণ আছে, মাওয়াং ফ্ল্যাং, স্যাক্রেড গ্রোভ মেঘালয়, পশ্চিমবঙ্গ বা মহারাষ্ট্র দেখা যায়। নেক্সট হচ্ছে এজ এফেক্ট। এজ এফেক্ট কি?
যখন দুটি ভিন্ন ধরনের পরিবেশে বা আবাসের মিলনস্থলে প্রজাতির সংখ্যা ঘনত্বের পরিবর্তন ঘটে তাকে প্রান্তীয় প্রভাব বা এজ এফেক্ট বলে। প্রজাতির বৈচিত্র্য সংযোগস্থলে উভয় অঞ্চলের প্রজাতি বসবাস করতে পারে, ফলে মূল আবাসের তুলনায় সীমান্ত এলাকায় প্রজাতির সংখ্যা ও বৈচিত্র্য দেখা যায়। এই রকম অঞ্চলে বসবাসকারী স্পিসিসগুলোকে বলা হয় এজ স্পিসিস। এইসব প্রজাতিগুলি শুধুমাত্র এই সীমান্ত এলাকাতেই বেঁচে থাকতে পারে। নেক্সট হচ্ছে লিচিং। লিচিং কি? যে প্রক্রিয়া মাটির উপরের স্তর থেকে বৃষ্টির জল বা সেচের জলের মাধ্যমে দ্রবণীয় খনিজ লবণ, নাইট্রেট, পটাশিয়াম, ক্যালসিয়াম ও বিভিন্ন পুষ্টি উপাদান নিচের স্তরে ধুয়ে যায়, তাকে বলা হয় লিচিং। অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত বেশি সেচ বা বালি মাটি হলে এই লিচিং দেখা যায়। এতে কি ক্ষতি হতে পারে? মাটির উর্বরতা কমে যায়, ফসলের উৎপাদন হ্রাস হয়, নিচের স্তরে লবণ জমা হয়, যার কোনো ব্যবহার আর পরে থাকে না বা সেটা লাভজনকও হয় না। নেক্সট হচ্ছে লিন্ডেম্যান 10% ল। হোয়াট ইজ 10% ল? দিস ভেরি ইম্পর্টেন্ট। একটি ট্রপিক লেভেলে বা প্রথম পুষ্টি স্তরে, ধরতে গেলে উৎপাদক থেকে পরবর্তী পুষ্টি স্তরে যদি তাপের পরিবহন হয়, তাহলে তা মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়। বাকি 90% শক্তি কিন্তু পরিবেশের নানা কাজে ব্যয় হয় বা তাপ হিসাবে হারিয়ে যায়। অর্থাৎ যদি উৎপাদকের, আমরা যেমন তাপের একক হচ্ছে জুল, আমরা জানি। এবার এই উৎপাদকের দেহে যদি আমি ধরি, ঘাস বা কোনো উদ্ভিদের দেহে 10,000 জুল আছে। প্রাথমিক খাদ্য ঘাস ফড়িং বা হরিণ যদি সেই গাছ বা উদ্ভিদের ঘাসদের খাচ্ছে, তাহলে তাদের শরীরে শুধুমাত্র 1000 জুল যাবে অ্যাক্টিভ হবে। আবার তাদের যদি কেউ খায়, ভক্ষণ করে, ব্যাঙ বা শিয়াল, এবং ঘাস ফড়িংদের ব্যাঙ খাচ্ছে, হরিণদের শিয়াল খাচ্ছে, তাদের দেহে 100 জুল যাবে। এবং প্রান্তিক খাদকদের দেহে, সাপ বা ঈগল, তাদের দেহে অনলি 10% জুল। HS 2026 এর সেমিস্টার 4 এর সাজেশনের এটা ফার্স্ট পার্ট। আরো 2টি পার্ট এই ভিডিওর আসবে, যা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন।